সকলের প্রতি আমার জন্য আমার সুন্দর দৃষ্টিতে দেওয়া আছে, মনে যাতে করলে আমরা খুশি হব। ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান খান। সেদিকে তার বক্তব্য রাখছেন কর্নেল শাহাদাত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমি এখানে অবশ্যই কোনো বক্তৃতা দেওয়ার জন্য উঠিনি। প্রথমত পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোটা আমার 1 নম্বর। 2 নম্বর, ফয়েজ ভাই একটু আগে আমার নাম উল্লেখ করে বলেছে, আমি ওনার জন্য অনেক করেছি। আসলে কথাটা আমি বলতে চাই এইভাবে, আল্লাহ তাআলা এমন একজন জ্ঞানী ব্যক্তিকে, এমন একজন ভালো মানুষকে ওনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সান্নিধ্যে থাকার সামর্থ্য আমাকে দিয়েছেন। আপনারা ওনার জীবনী সম্বন্ধে জানেন, অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন। তো আমি ওনার জীবনী নিয়ে আলোচনা করবো না, আলোচনা হয়ে গেছে, ভবিষ্যতে আপনারা শুনবেন। আমি শুধু কয়েকটা কথা বলবো যেটা হয়তোবা অনেকে জানে না, আমার পরিবারের সদস্যরাও হয়তো জানে না। আমি কেন করেছি এটার 1 নম্বর উত্তর হচ্ছে, উনি আমার শ্রদ্ধা অর্জন করেছিলেন, উনি আমাকে স্নেহ দিয়েছিলেন। তার সাথে আমার সম্পর্ক, আমার ছোট ভাই এয়ারপোর্ট জাহিদের বিবাহের আগে আমার পোস্টিং ছিল সাভার সেনানিবাসে। আমি একদিন ওনার অফিসে যাই, আমি দেখেছি ওনাকে অত্যন্ত ছোট একটা রুমে, অত্যন্ত সাধারণ একটা টেবিলের মধ্যে বসা, কিন্তু আমি ওনাকে দেখেছি পরিপাটি, একদম স্যুট টাই পরে। আমার পরিচয় জানার পরে, সকল কিছুর পরেও উনি যে এত বড় একটা ফ্যাক্টরির মালিক ছিলেন, যে কাজে গেছি কখনো কিন্তু বলে নাই যে আসেন আপনাকে আমার ফ্যাক্টরিটা দেখাই। সেদিন উনি আমার শ্রদ্ধা অর্জন করেছেন। দ্বিতীয়, যেটা আমার পরিবারের সদস্যরা জানে না, ততদিনে এয়ারপোর্টে জাহিদের বিয়ে হয়ে গেছে। আমাদের একটা ছোট্ট একটা ট্রেড লাইসেন্স করতে হতো। ট্রেড লাইসেন্সের পরে চেম্বারের অনুমতি লাগে, চেম্বারের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তা আমি তখন ক্যাপ্টেন ছিলাম, এই কাজটা আমি পারি। আমি ঢাকা চেম্বারে গেলাম, নিজে নিজে করবো, এটা স্বাভাবিক জিনিস, যাবো, ফি দিব, হয়ে যাবে। আমি কিন্তু ওনার অনুমতি নিয়ে, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি। উনি আমাকে ওখানে দেখে, আমি ওনার পিএস অথবা যে অ্যাপয়েন্টমেন্টটা কাজ করতো সেক্রেটারি, তার সাথে কাজ করছিলাম। এর মধ্যে উনি হয়তো সেক্রেটারির কাছে আসছে, আমাকে দেখছে। দেখার পরে শুধু একটা কথা বললো, উনি কিন্তু, তুমি আসছো, উনি কিন্তু জাহিদের বড় ভাই, কিসের জন্য আসছে একটু দেখবো। এমন ভাবে কথাটা বললো, তারপর বললো হ্যাঁ ঠিক আছে আসো, তুমি আসো, চা খাও। আমি ওনার সাথে চা খেলাম, আমার কাজ শেষ। আমি বলছি যে কেন, মানে কিভাবে উনি আমার শ্রদ্ধা অর্জন করেছে পারিবারিকভাবে। 3 নম্বর, আমাদের পরিবারের প্রতিটি সন্তান ওনাকে অনেকটা আপন নানার মতো, আপন দাদার মতো দেখত। এটা আমি জানি অনেক পরিবারে হয়তো এরকম নাই। আমাদের ফ্যামিলি, আমরা 11 ভাই বোন ছিলাম, অনেক ছোট ছোট বাচ্চারা। সবাই যখনই তার সাথে আসতো এমন ভাবে নানা এবং তুমি করে বলতো, মনে হতো যে একদম আপন নানা, আপন দাদা। উনি তাদেরকে ওই স্নেহটা দিয়েছে। উনি ছিলেন আমার সেমিনার মেট। উনি জীবনে অনেক সেমিনার করেছি, কিন্তু অনেক সময় আমরা দুইজন আগে পরিকল্পনা নেই। আমি সেমিনারে যেয়ে দেখতাম যে তার যে ওখানে আছেন, এবং আমি যখন কথা বলতাম তখন উনি আমাকে প্রশংসা করতেন। কখনো কোনোদিন বলেনি যে তোমার এই কথাটা এইভাবে বললে আরেকটু ভালো হইত, শুধু প্রশংসা করতেন, খুব ভালো বলছো, হ্যাঁ ভালো হইলো, এখানে আসাতে তোমার সাথে দেখা হয়ে গেল। উনি আমার সেমিনার মেট ছিলেন। উনি ছিলেন আমার নামাজি মেট। এয়ারপোর্টে জাহিদের বাসায় উনি থাকতেন। যখন এলপিআর শেষ হয়েছে, আমার বিল্ডিং এ, আমাদের বিল্ডিং এ তারা থাকতো, 4র্থ তলা। সেই থেকে আমার ছোট ভাইকে এবং ওনাকে আমরা একসাথে নামাজে যেতাম, নামাজের পরে একসাথে লাঞ্চ করতাম। আমি দোতলায়, ওনার 4 তলা। লাঞ্চ করার সময়
দুজন, আমি কিন্তু সারা জীবন স্পুন এবং ফর্ক দিয়ে ভাত খেয়েছি এবং উনিও সারা জীবন স্পুন এবং ফর্ক, আমরা দুজন সবসময় এক পাশে। খাবার টেবিল থেকে শুরু করে মসজিদে সকল জায়গায় ছিলেন উনি পরিপাটি। আমি কখনো কার্পণ্য করিনি যখন আমার ছোট ভাই মারা গেছে বা তার আগে মসজিদের পাশে চেয়ারে বসে বা বেঞ্চিতে বসে জুতাটা খুলতে এবং পড়তে ওনার একটু কষ্ট হতো। আমি নিজের সন্তানের মতো, এটা আমার পরিবারের সদস্যরা কেউ জানে না, হাঁটু গেড়ে বসে ওনাকে জুতা পড়াতাম। আবার বলতো না ঠিক আছে হবে পারবো দেখি। আমি বলছি যে উনি আমার শ্রদ্ধা অর্জন করেছেন। সর্বশেষ যে কথাটা বলবো, আল্লাহ তাআলা আমাকে তার মৃত্যুর মুহূর্তে পাশে রেখেছেন। এটা অনেক একটা ভালো মানুষের পাশে থাকতে পেরেছি এবং এত সুন্দর মৃত্যু আমি খুব কম দেখেছি। আমি দোতলায়, ওনার মেয়ে আমাকে ডাকলো, বিকেলবেলা কথা বলেছে, ওনার অফিসের পিএর সাথে কথা বলেছে, ফ্যাক্টরি নিয়ে কথা বলেছে, খুব ভালো। এবং ওই দিনটা ছিল উনি অত্যন্ত সুন্দরভাবে গোসল করেছেন। ওনার মেয়ে তাকে খুব বানাতে যাবো জানি না, একদম ভালো করে পয় পরিষ্কার করেছেন। জিজ্ঞেস করলো আপনাকে আবার বার্ডেমে ভর্তি করবো, একটু ভালো লাগবে? বলে না আজকে দরকার নেই, এখন দরকার নেই। মাগরিবের নামাজের আজান পড়েছে, আমাকে বললো যে আসেন তোমাকে বুঝলাম। আমি সেকেন্ড দেরি করিনি, সাথে সাথে গেল। তখন দেখলাম উনি অনেকটা নির্জীব। আগের বার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটার আলোকে আমি মনে করলাম যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। সাথে সাথে বললাম একটু পানি খাওয়াবো। কন্যা বললেন হ্যাঁ পানি দিয়েছি, আবার একটু চিনি আনো। চিনি দিলাম পরে কিন্তু উনি মুখ নাড়াইয়া চিনি খেয়েছে। ওনার মুখ নাড়ানো দেখে, চিনি দেখে তো বললাম একটু আবার ওরসালাইনে পানি আনো। আবার ওরসালাইনে পানি দিলাম, কয়েক ঢোক খেলো, আরেকটু বেশি নড়াচড়া করবো। তখন আমার একটা ধারণা যে ইনিশিয়াল শকটা শেষ, এখন দ্রুত ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। একবার বুঝতেও পারিনি যে উনি এর মধ্যে চলে যাবে। ওনার কন্যার হাতে সর্বশেষ পানি খেয়েছেন, আমার হাতে পানি খেয়েছেন। ওনার কন্যা গাড়ির সামনের সিটে, আমি ওনার বেডের থেকে ধরে গাড়িতে নামালাম, গাড়ির পিছনে ওনাকে জড়িয়ে ধরে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। নেওয়ার পরে ডাক্তাররা বুঝতে পেরেছে পসিবলি ব্রড ইন ডেথ। ডাক্তাররা তার সর্বোচ্চ চেষ্টা করেছে প্রসিডিউর অনুযায়ী, যেহেতু সিএমএইচ এর ইমার্জেন্সি। আমি কথাটা এই বলে শেষ করছি, কখন ওনার কাছে আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে পাঠিয়েছে, কখন ওনার জান চলে গেছে, একটু মুখ করেনি, একটু জিহ্বা বের করেনি, একটু চোখও বড় করেনি, এত শান্তিতে চলে গেল। আল্লাহ তাআলা যেন ওনাকে এইভাবে যেন ক্ষমা করেছেন, যত সুন্দরভাবে নিয়ে গেছেন। আমি আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে, কারণ এর বড় কথা বললে অনেক বলা যাবে, আমরা আবেগময়, কিন্তু সবার কাছে আমি ওনার কাছে আরো একবার ক্ষমা চাবো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে। আমি ওনাকে দেখেছি অনেক ক্লোজ থেকে শেষ পর্যন্ত।